সূচির এমন বর্ণবাদী আর সরাসরি খোঁচামারা প্রশ্নে পুরো ছাদের হাসি খুশি পরিবেশটা এক পলকে থমকে গেল। মেঘের মুখের মিষ্টি হাসিটাও যেন এক ধাক্কায় মিলিয়ে গেল। কিন্তু সূচির এমন বর্ণবাদী আর অহংকারী প্রশ্নের জবাবে মেঘ একটু রেগে গেল না। সে অত্যন্ত শান্ত ও গম্ভীর চোখে সূচির দিকে তাকালো। তার মায়াবী শ্যামলা মুখে এক অদ্ভুত উদাসীনতা ভর করল। নিজের ভেতরের সবটুকু অনুভূতি চেপে রেখে মেঘ অত্যন্ত ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, ভালোবাসা বলতে কিছুই হয় না। যাকে আমরা ভালোবাসা বলে দাবি করি তা তো মোহ, মায়া, ইন্দ্রজালে ফেলে পথভ্রষ্ট করে জীবনকে ধ্বংসের ধ্বংসের মুখে ফেলা। জীবন নষ্টকারী ভালোবাসাকে আমি ঘৃণা করি, সাথে এই পুরুষ জাতির মিথ্যা ভালোবাসাকেও। মেঘের মুখ থেকে এমন শক্ত পরিণত আর পুরুষ বিদ্বেষী কথা শুনে মাদুরে বসা প্রতিটি মানুষ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। 17-18 বছরের একটা চঞ্চল মেয়ের মুখে এমন জীবনমুখী কিন্তু চরম নেতিবাচক প্রদর্শন ওরা কিছুতেই মেলাতে পারল না। কেন মেঘের মনে পুরুষ জাতির প্রতি এত ঘৃণা, তার কারণ বাকিরা ভেবেও পেল না। এদিকে ছাদের দরজার কাছে আসতেই শিষ্য মেঘের এই প্রতিটা কথা খুব স্পষ্ট করে শুনতে পেল। মেঘের অবলীলায় বলে যাওয়া সেই বাক্যগুলো যেন শিষ্যের শক্ত পুরুষের বুকে বিষাদ তীরের মতো এসে বিঁধল। তার হাতে জ্বলন্ত সিগারেটটা আঙ্গুলের ফাঁকি স্থবির হয়ে রইল। শিষ্যর মনে এক মস্ত বড় প্রশ্ন উকি দিল। ঠিক কী এমন ঘটেছিল মেঘের অতীত জীবনে, যার জন্য সে প্রেম ভালোবাসা আর পুরুষের ভালোবাসাকে এত ঘৃণা করে? এর পেছনের আসল রহস্যটা কি? শিশু দরজার আড়ালে দাঁড়িয়ে মেঘের সেই ম্লান মুখের দিকে তাকালো। তার ভেতরে জেদ আর মেঘকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবার আরও কয়েক গুণ বেড়ে গেল। সে নিজের চিবুক শক্ত করে মনে মনে এক ভীষণ প্রতিজ্ঞা আওড়ে বলল, যে ভালোবাসা পুরুষ জাতিকে আজ তুমি ঘৃণা করছো, তার জন্য দিওয়ানে হবে তুমি। অবশ্যই সে পুরুষও ভালোবাসাটি হবে আমি। নিজের কাছে নিজের প্রতীক্ষা করছি। তোমাকে আমতে বিভোর করে তোমার ভুল ধারণা ভেঙে দেবো সুইটহার্ট। মেঘের মনে পুরুষদের নিয়ে তৈরি হওয়া এই ভুল ধারণাগুলো সে যে কোনো মূল্যে ভুল প্রমাণ করবেই। মুছে দেবে মেঘের মনে জমে থাকা সব কষ্ট, ব্যথা আর পুরনো বেদনা। শিশু আর ছাদে গেল না, ধীর পায়ে সেখান থেকে নিজের ঘরের দিকে ফিরে গেল। এদিকে ছাদে সূচি মেঘের উত্তর শুনে দমে যাওয়ার পাত্রী ছিল না। সে মেঘের দিকে তাকিয়ে আবার কুৎসিত চাতুস নিয়ে বলল, সূচির এই দ্বিতীয় প্রশ্নটা শুনে মেঘ নিজের কপাল কুঁচকে ফেলল। সে একজোড়া ভ্রু নাচিয়ে অত্যন্ত কড়া আর শটান গলায় বলল, খেলার নিয়ম অনুযায়ী একটা মাত্র প্রশ্ন করার কথা ছিল আপনার। আপনি প্রশ্ন করেছেন, আমি নিয়ম মেনে তার উত্তরও দিয়েছি। এর বাইরে আর কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই, পারবও না। মেঘের এমন মুখের উপর দেওয়া জবাবে সূচি সবার সামনে আবারও চরম অপমান বোধ করে মুখ কালো করে ফেলল। এদিকে ওদের এই কথা কাটাকাটির মাঝে দলের কেউই খেয়াল করেনি যে মেঘের ওই কথাগুলো শোনার পর থেকে অব্রর পুরো মুখে এক গাঢ় অন্ধকার নেমে এসেছে। ছাদের বাকি কেউ না জানলেও অব্র খুব ভালো করে জানে মেঘের এই মানসিকতার পিছনের আসল কারণটা কি। কারণ অব্র যে মেঘের ভাই, আপন ভাই। নোমান, অব্র আর মেঘ ওরা 3 ভাই বোন। আর মেঘ হচ্ছে ওদের দুজনের কলিজার টুকরো, অনেক আদরের ছোট বোন। বোনের জীবনে সেই পুরনো ঝড় আর তার ভেতরের ভাঙচুর অব্র নিজের চোখে দেখেছে। অব্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে এক বুক দীর্ঘশ্বাস ফেলল। সে 2 হাত জোর করে আল্লাহর কাছে আকুল প্রার্থনা জানিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, কেউ কি নেই আমার এই অবুঝ বনর মনের ভেতরের এই ভুল ধারণাটাকে ভাঙার? সব পুরুষ যে এক নয়, সব ভালোবাসায় যে মিথ্যে নয়, এই সত্যটা ওকে বোঝার তৌফিক দাও আল্লাহ। ওর জীবনে এমন কাউকে এনে দাও যে ওর সব ক্ষত সারিয়ে দেবে। অব্ররের নীরব প্রার্থনার মাঝে শেষমেশ ট্রুথ অর ডেয়ার খেলার অবসরটা শেষ হলো। একে একে সবার দিকেই বোতল ঘুরেছিল। সবাই কম বেশি মজাও করলো, কিন্তু সুচির ওই একটি প্রশ্নের পর থেকে মেঘের মনটা যেন পুরোপুরি খারাপ হয়ে গেল। তেমনি মেঘের ভাই অব্রের বুকেও এক নীরব কষ্টের ঝড় বইতে লাগলো। রাত তখন বেশ গভীর। কার্দার বাড়ির সবাই রাতের খাবার শেষ করে যে যার ঘরে শুতে চলে গেল। চারিদিকে একদম নিঝুম থমথমে। কিন্তু পুরো বাড়ি ঘুমালেও মেঘের চোখে আজ এক ফোঁটা ঘুম ছিল না। এসি ফুল স্পিডে চললেও তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম জমেছে। বিছানার এপাশ ওপাশ করতেই তার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো অতীতের ঘটে যাওয়া কিছু বিভীষিকাময় ছেঁড়া ছাড়া দৃশ্য। আর কানের পর্দায় এসে তীব্রভাবে বাজতে লাগলো কিছু চেনা কণ্ঠের আর্তনাদ।
ওরা আমার সব কেড়ে নিয়েছে রে মেঘ। আমি ধর্ষিতা, ধর্ষিতা আমি। ভালোবাসা বলতে কিছুই হয় না রে, কিছুই না। পুরুষ জাতিটাই এমন। ওরা সবাই স্বার্থপর, সবাই প্রতারক। এই ভয়ঙ্কর স্মৃতিগুলোর মাঝে হঠাৎ করে মেঘের চোখের সামনে ভেসে উঠল একটা সম্পূর্ণ ফাঁকা খুঁতখুঁটে অন্ধকার ঘর, আর সেই ঘরের সিলিং ফ্যানে ঝুলতে থাকা একটা মোটা রশ্মি। কেউ একজন নিঝুম হয়ে ঝুলছে ওটাতে। চেনা সেই মুখটা নিথর। মস্তিষ্কের ভেতর এই ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে উঠতেই মেঘ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিছানা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে দুই কানে হাত চেপে তীব্র এক চিৎকার করে উঠল। না না, সব ভ্রম, সব মিথ্যা। মেঘের এই বুক ফাটানো চিৎকার শুনে ওদিকের অ্যাটাচড ওয়াশরুম থেকে অজু করে হন্তদন্ত হয়ে দ্রুত বেরিয়ে এলেন তার মা আলিয়া বানু। ঘরের আলো আধারিতে এসে তিনি দেখলেন মেঘ দুই কানে পাগলের মতো হাত চেপে বিছানার পাশে দাঁড়িয়ে ছটফট করছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। মেঘের এই চেনা কিন্তু ভয়ঙ্কর অবস্থা দেখে আলিয়া বানুর কলিজা শুকিয়ে গেল। তিনি চরম ঘাবড়ে গেলেন। মেঘ, আম্মা তোমার কি হয়েছে? এমন করতাছো কেন তুমি? আলিয়া বানু দ্রুত এগিয়ে এসে মেঘের হাত দুটো ধরার চেষ্টা করলেন, কিন্তু মেঘ তখন এক ঘোরের মধ্যে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ রেখে অবিরল ধারায় কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, মা, মা, ওই দেখো ঝিলি, ঝিলি ঝুলছে। ওই দেখো ফ্যানের সাথে ও কেমন করে ঝুলছে। মা, ওরে নামাও, ওকে বাঁচাও। মা, মা, মরে যাবে ও। মেয়ের এই করুণ আর্তনাদ আর ঝিলির নামটা শোনা মাত্রই আলিয়া বানুর বুকটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। পুরনো সেই একটা তীব্র কষ্ট আর ভয় আবার তার বুকে এসে আছড়ে পড়ল। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে পরম মমতায় জড়িয়ে ধরলেন নিজের অবুঝ মেয়েকে। শক্ত করে চেপে ধরলেন নিজের বুকের সাথে। মেঘের চুলে আর মাথায় হাত বোলাতে বোলাতে নিজের কান্না চেপে ধমকের সুরে কিন্তু নরম গলায় বললেন, ও কিছু না মা, ও সব কিছু না, সব তোমার মনের ভ্রম। কোথায় ঝিলি? ঝিলি তো এখানে নেই মা, ও তো অনেক দূরে চলে গেছে। শান্ত হও মা, শান্ত হও। মায়ের বুকের ওম আর চেনা হাতের স্পর্শে ধীরে ধীরে মেঘের ভিতরের সেই কাল্পনিক ঝড়টা কিছুটা শান্ত হয়ে এলো। তবে তখনও তার পুরো শরীরটা কাঁপছিল, চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে মায়ের বুকে মাথা রেখে একদম দুর্বল ভাঙ্গা গলায় বলল, মা, পানি খাবো। আলিয়া বানু চটজলদি টেবিলের ওপর থেকে পানির জগ থেকে এক গ্লাস পানি ঢেলে মেঘের মুখের সামনে ধরলেন। মেঘ যেন এক মরুর তৃষ্ণা নিয়ে গ্লাসটা ধরে ঢকঢক করে পুরোটা পানি এক নিঃশ্বাসে পান করে নিল। পানি খাওয়া শেষ করে আলিয়া বানু আলতো করে মেঘকে বিছানায় শুইয়ে দিলেন। তারপর নিজেও মেয়ের পাশে শুয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে গুনগুন করে ঘুম পাড়াতে লাগলেন। বেশ কিছু সময় পর মেঘের দীর্ঘ ও শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে আলিয়া বানু বুঝলেন মেয়েটা অবশেষে ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। তিনি আলকা আলোয় মেঘের সেই মায়াবী চোখের জলে ভেজা শ্যামলা ফেসটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই মেঘকে নিয়ে ওনার চিন্তার কোনো শেষ নেই। চোখের সামনে নিজের আরেকটা মেয়ের মতো আদরের ঝিলিকে যেভাবে হারিয়ে যেতে দেখেছেন, যেভাবে একটা নরপশু আর মিথ্যে ভালোবাসার জালে পড়ে একটা ফুটফুটে প্রাণ আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাতে আলিয়া বানুর মাতৃত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আর সেই ভয়টাই আজ ওনার বুকে স্থায়ী বাসা বেঁধেছে। তাই তো তিনি মেঘকে এত কড়া শাসনে রাখেন, কারণে অকারণে সবার সামনে গালমন্দ করেন। একটাই তো ভয় তার, এই একমাত্র চঞ্চল মেয়েটাও যদি কোনোদিন ওই ঝিলির মতো সমাজ আর পুরুষের মিথ্যে ভালোবাসার শিকার হয়ে চিরতরে হারিয়ে যায়। মা তো সন্তানের সুরক্ষার জন্য বুকের ভেতর এইটুকু ভয় আর শাসন জমিয়ে রাখাই যে ওনার স্বভাব। ভোর হয়েছে। রাতের ম্লান চাঁদ দিগন্তে বিলীন হয়ে আকাশে ডানা মেলেছে লাল কমলা সূর্যের আভা। পাখির কিচিরমিচিরে কার্তার বাড়ির নিস্তব্ধতা ভাঙতে মেঘের চোখ থেকে ঘুমের ঘোর পুরোপুরি ছুটে গেল। আধো আধো চোখ খুলে সে বিছানায় তাকালো। নিজের নরম হাতের ওপর একটা বড় লুমোস আর উষ্ণ পুরুষালী হাতের অস্তিত্ব টের পেয়েও এবার সে এতটুকু ঘাবড়ালো না বা চিৎকার জুড়ল না, কারণ অবচেতন মনে সে খুব ভালো করে জানে এই পরম নিরাপদ হাতটি কার। সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। তার হাতের সামান্য নড়াচড়ায় মাঝেই হাতটির মালিকের ঘুম ভেঙে গেল। মেঘকে ওভাবে বিছানায় উঠে বসে থাকতে দেখে সাতটার মাস্টার ধরফর করে উঠে বসলেন। অত্যন্ত চিন্তিত আর ব্যাকুল মুখে মেয়ের কপালে হাত দিয়ে প্রশ্ন করলেন, এখন কেমন লাগছে তোর মা? শরীরটা ঠিক আছে তো?
মেঘ তার বাবার মুখের সেই চিরচেনা ভয়ার্ত আর মলিন ভাবটা দেখে এক চিলতে মায়াবী হাসি হাসলো। বাবার শক্ত বাহুটা দুই হাত দিয়ে জড়িয়ে ধরে সেখানটায় নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল, ও আব্বু, আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু এত চিন্তা করো না তো। মুখে মিষ্টি হাসি ফুটিয়ে সে বাবাকে ভোলানোর এক আপ্রাণ প্রয়াস চালালো, যাতে বাবা রাতের ওই ঝড়ের কথা ভুলে যান। সাত্তার মাস্টার মেয়ের মাথায় আলতো করে চুমু খেয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই যে আমার মারে, তোরে এভাবে ছটফট করতে দেখলে এই বুড়ো বাপের চিন্তা তো হবেই। মেঘ এবার একটু গাল ফুলিয়ে আদরে গলায় বলল, জানি জানি, আমি তোমার মরহুমা আম্মাজান হুররাম আরার হুবহু কার্বন কপি, তো তাই তো তোমার এত পীড়িত আমার লাইগা। বাবার সাথে মেঘের সম্পর্কটা ঠিক চিরাচরিত বাবা মেয়ের মতো গম্ভীর নয়, বরং একদম বন্ধুর মতো। মেয়ের মুখে নিজের মায়ের নাম আর এই রসাত্মক কথা শুনে সাত্তার মাস্টার নিজের সব কষ্ট ভুলে হু হু করে হেসে উঠলেন। ঠিক তখনই দরজার পর্দা ঠেলে হাতে চায়ের কাপ নিয়ে ঘরে প্রবেশ করলেন আলিয়া বানু। সারা রাত চোখের পাতা এক করতে না পারার ক্লান্তির ছাপ এই দুই মধ্যবয়সী মানুষের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। মেঘ তার মাকে দেখে একটু হেসে পরিস্থিতি হালকা করার জন্য বললেন, দেখো আম্মা, তোমার মাইয়া কিন্তু একদম ঠিক হয়ে গেছে গা। কিন্তু মেঘের ওই হাসি মুখে দেখেও আলিয়া বানুর মনের ভিতরে চিন্তার রেশটুকু কাটল না। তিনি গম্ভীর মুখে চায়ের কাপটা টেবিলে রেখে মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মায়ের এমন থমথমে ভাব দেখে মেঘ আবার বাবার দিকে চেয়ে একটু চাতুর্যের সুরে বলল, দেখছো আব্বা, মোরে সুস্থ দেখা তোমার আদরের আলো কেমন গোমরা মুখ করে রইছে। মন কইতাছে আমারে সুস্থ দেখে উনি একটু খুশি হয় নাই। মেয়ের এমন উল্টো কথার খোঁচা খেয়ে আলিয়া বানু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বরাবরের মতোই খেকিয়ে উঠে বললেন, এই বেয়াদ্দপ মাইয়া, একদম চুপ থাকবি। আমি মরতাছি নিজের জ্বালায়, আর এই মাইয়া আইসে মোরে খোঁচা দিতে। এই আরু, এই তুই আমারে এত জ্বালাস কেন রে? আমারে কি তোর মানুষ মনে হয় না? তোর এই পাগলামি আর চিন্তায় চিন্তায় আমি কবে জানি স্ট্রোক করে মরি। মায়ের এই কঠিন শাসনের আড়ালে লুকিয়ে থাকা তীব্র ভয় আর ভালোবাসাটা এবার মেঘের মনকে ছুঁয়ে গেল। সে মায়ের দিকে ছলছল নয়নে তাকিয়ে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলল, এডি কি কও আম্মা? আর মুখ দিয়ে এমন কথা কইও না। তুমি আবার দুই ভাই ছাড়া এই দুনিয়ায় আমার আর কেডা আছে বলো তো? মায়ের দিকে চেয়ে মেঘের চোখ দুটো এবার অশ্রুতে ভরে উঠল। মেয়ের চোখের সেই টলমলে পানি আর কান্না মুখ দেখে সাত্তার মাস্টার আর আলিয়া বানু কলিজা যেন এক মুহূর্তে ছলাৎ করে উঠল। মেয়ের কান্না সহ্য করার ক্ষমতা তো কোনো বাবা মায়েরই থাকে না। সাত্তার মাস্টার এবার বউকে ধমক দিয়ে বললেন, তুমি এবার চুপ করো তো আলো, মেয়েটা মাত্র সুস্থ হলো, ওরে আর কথা শোনাইয়া কাঁদিও না। মেঘ বাবার বুকে নিজের মাথাটা আরো শক্ত করে এলিয়ে দিয়ে চুপ করে রইল। সাত্তার মাস্টার পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আর ওদিকে আলিয়া বানু নিজের সব রাগ খুব ভুলে গিয়ে ধীর পায়ে মেঘের একদম কাছে এসে বিছানায় বসলেন। তারপর নিজের দুই হাতের শক্ত বাঁধনে মেয়েকে বুকের মাঝে আগলে নিলেন। মা বাবার এই অব্যক্ত নিঃশর্ত আর আগলে রাখার নিখাত ভালোবাসা টের পেয়ে মেঘের ঠোঁটের কোণে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। তার ভাঙ্গা মনটা যেন এক মুহূর্তে একরাশ শান্তিতে ভরে গেল। পৃথিবীর ঝড় ঝাপটা যেন এই একটি ঘরের ভিতরের ভালোবাসার কাছে এসে এক নিমেষেই হেরে গেল। কার্দার বাড়ির সুইমিং পুলের পাশে সকালের মিষ্টি রোদে এক হাতে ভর করে পুশ আপ করছে শীর্ষ। কেবল একটা ব্ল্যাক সুইমিং প্যান্ট পরা, তার সুগঠিত ও চওড়া অনাবৃত শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম চকচক করছে। প্রতিবার নিচে নামা আর উপরে ওঠার সাথে সাথে বুকের আর বাহুর পেশিগুলো বেশ ফুটে ফুটে উঠছে। বাংলাদেশ আর্মির সেই কঠিন ও কঠোর ট্রেনিংয়ের জীবন্ত ফল এই নিখুঁত মাসল আর বডি। একের পর এক ডিসেম স্টাইল এক হাতের পুশ আপ করতে থাকা শীর্ষকে এই মুহূর্তে দেখতে এতটাই মারাত্মক আর আকর্ষণীয় লাগছে যে যে কোনো মেয়ের বুককে ঝড় উঠতে বাধ্য। এদিকে দোতলার রুমের সাথে লাগোয়া বারান্দায় রেলিংয়ের থুতনি ঠেকে এই পুরো এক্সারসাইজ পর্ব গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেঘ। শীর্ষে সেই অবিশ্বাস্য পুরুষালী বডি দেখে তার চোখের সামনে যেন সত্যি সত্যি হলুদ সরষে ফুল ফুটতে শুরু করেছে।
কি বডি মাইরি। মেঘ হাঁ হয়ে তাকিয়ে থেকে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, ইস কি মারাত্মক বডি রে বাবা, না জানি ওনার বউ ওনাকে কিভাবে সামলায়, ওনাকে সামলাতে যেয়ে না জানি তার বউটাই মরে যায়। কথাটা মুখ থেকে বের হতেই মেঘ নিজের জিভে কামড় দিয়ে বসলো। ধুর, কিসব আজগুবি আর নোংরা চিন্তা মাথায় আসছে। সে নিজের মাথায় একটা চাটি মেরে নিজেকেই নিজে কড়া শাসনে বলল, লুচ্চা ছেমড়ি, সাত সকালে কার কি দেহস তুই? হ্যাঁ, ওই খিটখিটে বেড়া যদি একবার জানতে পারে তুই ওনারে এইভাবে গিলতাছস, তবে তোর জ্যান্ত মাটি নিচে পুঁততে ফেলবে। চোখ আর জবান সামলা মেঘ। চটপট ঘরের দিকে চলে যাওয়ার জন্য যেই সেই না ঘুরবে অমনি তার চোখ গিয়ে আটকালো নিচে সুইমিং পুলের একদম কাছে থাকা এক তরুণীর দিকে। মেঘ দেখলো একটা মেয়ে পুলের পাশে দাঁড়িয়ে শিষ্যর এই সুঠম শরীরের দিকে কেমন যেন লুলুপ আর হাঁ করা চোখে তাকিয়ে আছে। মেয়ের এমন চারটুস দেখে মেঘের ভেতরটা হুট করে জ্বলে উঠল। সে মুখ বাঁকিয়ে মনে মনে বলল, শালি লুচু কোথাকার, কেমনে লালসা মাখা চোখে বেড়ারে গিলতাছে দেহ। মাগার মাইয়াটা হের মামা তো বইন সুচি না সুজি জানিও তো না, না কুচু মাইয়াটা না। মেঘ নিজের চোখ দুটো ভালো করে রোগড়ে ডোলে আবার তাকালো। না, ওর চোখ একদম ঠিক দেখেছে। মেয়েটার কেউ নয়, গতকালের সেই রাতের ছাদের হাতটায় রূপের বড়াই করা সূচি। সে এক হাত গালে দিয়ে শিশুর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই পুলের পানিতে ঝাঁপ দেবে। মেঘ এবার আর নিজের বিরক্তি লুকাতে পারল না। বারান্দা থেকে নাক কুচকে অস্পষ্ট স্বরে বলল, বেদ্যপ ছিঁড়ি একটা, ঘরে ভাই বোন নাই, সকাল সকাল বেড়ার বডি দেখতে এসে। মেঘ খট করে বারান্দার দরজাটা টেনে ঘরের ভেতর ঢুকে যেতেই ওদিকে নিচে এক ঝটকায় সুইমিং পুলের নীল পানিতে ঝাঁপ দিয়ে পড়ল শীর্ষ। পুলের পানিতে শরীরটা এলিয়ে দিয়ে সে এক ছিলতে শয়তানি হাসি হাসলো। আসলে শীর্ষ অনেক আগে টের পেয়েছিল যে ওপর থেকে কেউ একজন তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, আর সেই কেউ একজন যে স্বয়ং মেঘালয়া, তাও সে আর চোখে দেখে নিয়েছে। মেঘকে ইমপ্রেস করার জন্যই মূলত সে এতক্ষণ ধরে এক হাতে পুশ আপ করার কঠিন ভঙ্গিমা নিচ্ছিল, যাতে তার সিক্স প্যাক বডিটা মেঘ ভালো করে দেখতে পায় এবং তার রূপের মোহে পড়ে। সুচি যে সেখানে দাঁড়িয়ে লালা ঝরাচ্ছিল সেদিকে মেজরের বিন্দুমাত্র ভ্রুক্ষেপও ছিল না। পুলের পানি হাত দিয়ে সরিয়ে উপরে তাকিয়ে সেসব মনে মনে এক চরম তৃপ্তি নিয়ে বলল, পাখি, তুমি আকাশে যতই ওড়ো না কেন, তোমার আসল ঠিকানা কিন্তু ঘুরে ফিরে এই শীর্ষ কারদারের মন পাজরে। আমি ব্যতীত আর কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা তোমার নেই, সুইটহার্ট। পুলের ঠান্ডা পানি থেকে এক ঝটকায় যখন শিশু উপরে উঠে এলো তখন তার অনাবৃত শরীর পেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে হাত বাড়িয়ে টেবিল থেকে তোয়ালেটা নিয়ে যেই না নিজের চুলগুলো মুছতে যাবে অমনি সূচি একদম গায়ে পড়া স্বভাব নিয়ে ওর ঠিক সামনে এসে দাঁড়ালো। নিজের দুই হাত একসাথে জোড়ো করে এক গাল কৃত্রিম হাসি ফুটিয়ে সে বেশ আহ্লাদি গলায় বলে উঠল, অঙ্কন ভাইয়া, তোমার বডিটা সো অ্যাট্রাকটিভ, একদম লাইক আ হোয়াইট বাটার। আমি আমি কি তোমায় একটু ছুতে পারি? সূচির মুখে এমন নির্লজ্জ ও সস্তা কথা শুনে শিষ্যর ফর্সা কপালে মুহূর্তের মধ্যে বিরক্তির গভীর ছাপ পড়ে গেল। তার মন মেজাজ এক নিমেষেই পিছিয়ে উঠল। সে তোয়ালে দিয়ে খাটটা মুছতে মুছতে সূচির দিকে এক চরম ট্যাচরা আর অবজ্ঞার চোখে তাকিয়ে অত্যন্ত কর্কশ গলায় উত্তর দিল, আমার ফিউচার বহু ব্যতীত আমায় চোর রাইট এই দুনিয়ার আর কোনো নারীর নেই সুচি। সো তোরও থাকার প্রশ্নে ওঠে না। স্টেপ ব্যাক। সূচিকে এক প্রকার জঘন্যভাবে ইগনোর করে তার মুখের উপর এক রাশ ঠান্ডা বাতাস ছুরি দিয়ে হন হন করে বাড়ির ভিতরে চলে গেল শীর্ষ। মেজরের এমন চরম অপমান আর অবহেলা দেখে সূচি রাগে থরথর করে কাঁপতে লাগলো। সে নিজে দুই হাত জোরে একটা ঝাড়া দিল, দাঁত চিবিয়ে চিবিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ওই অহংকারী মুখের বউ তো আমিই হব অঙ্কন ভাই, দেখে নিও। ফুপিমণি নিজের মুখে তোমার সাথে আমার বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। এই কারদার বাড়ির বড় বউ আমিই হব, তুমি শুধু আর শুধুমাত্রই আমার। সূচিও পা দাপিয়ে রেগে মেগে ভেজা লন পেরিয়ে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে বাড়ির ভিতর তখন সকালে নাস্তার টেবিলে এক রাজকীয় আসর বসেছে। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে লুচি, আলুর দম, সুজি আর ডিম পোস্টের ছড়াছড়ি। পিঙ্কি আর জুবাইর কার্দারের স্ত্রী শিউলি বেগম দুজনে মিলে বেশ হাসি মুখে সবাইকে গরম গরম নাস্তা সার্ভ করছেন। টেবিলে নোমান, অব্র, আদর, রাহাত আর মেঘও বসেছে। খাওয়ার মাঝে জুবাইয়ের কার্দার সাত্তার মাস্টারের দিকে তাকিয়ে বেশ আন্তরিক গলায় জিজ্ঞেস করলেন, তা সাত্তার ভাই,
আপনার খুলনার স্কুল কেমন যাচ্ছে? জুবাইর কাদ্দারের এমন আপনত্বের প্রশ্নে সাত্তার মাস্টার মুখের খাবার গিলে একগাল অমায়িক হেসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় বেশ ভালোই যাচ্ছে ভাই সাহেব। তবে পরশু থেকে তো আমার স্কুলের ছুটি শেষ, তাই ভাবছি আজ রাতের বাসেই সপরিবারে খুলনায় ফিরে যাব। সাত্তার মাস্টারের এই আকস্মিক প্রস্থানের কথা শোনা মাত্রই ড্রয়িং রুমের এক কোণে বসা মেঘের ওড়না গোছানোর হাতটা থমকে গেল। আর ঠিক তখনই পিঙ্কি বেগম হাতের ডিশটা টেবিলে নামিয়ে রেখে বেশ অবাক হয়ে বলে উঠলেন, সে কি দুলাভাই, আর কিছুদিন থাকবেন না? মাত্র তো বিয়েটা শেষ হলো, বাড়িটা একটু ফাঁকা হতেই আপনারা চলে যাবেন? পিঙ্কির কথায় সাত্তার মাস্টার উত্তর দেওয়ার বদলে আলিয়া বানুই মুখ খুললেন। তিনি চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, না রে পিঙ্কি, আর একদম দেরি করা যাবে না। সামনেই তো ম্যাগের ফাইনাল পরীক্ষা। এখানে আর বেশি দিন থাকলে ওর পড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। তবুও আর কটা দিন থেকে যেতেন আপা, বাড়িটা তো একেবারে ফাঁকা হয়ে যাবে। শিউলি বেগমের এমন আকুতি ভরা কথায় আলিয়া বানু একটু মৃদু হাসলেন। তা কি হয় আপা, নিজের ঘর বাড়ি ফেলে আর কদিনই বা ওভাবে অন্যের বাড়িতে থাকা যায় বলো? শিউলি বেগমও একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাও ঠিক। আজ রাতেই মেঘেরা সপরিবারে খুলনায় চলে যাবে শুনে ডাইনিং টেবিলের সবার মনটাই খারাপ হয়ে গেল, শুধু একজন ছাড়া, সে হলো সুচি। সে যেন মনে মনে এটাই চাইছিল যে এই কালো মেয়েটা যত দ্রুত সম্ভব কার্তার বাড়ি থেকে বিদায় হোক। নাস্তা শেষ করে একে একে সবাই টেবিল ছেড়ে যে যার মতো চলে গেল। দুপুরের দিকে কার্তার বাড়ির বিশাল ছাদ বাগানে একা একা দাঁড়িয়ে আছে মেঘ। ছাদের রেলিংটা দুই হাতে শক্ত করে ধরে বাইরের মনোরম আবহাওয়া আর গাছপালার দুলুনি দেখছিল ও। প্রকৃতির এই শান্ত রূপ দেখার মাঝেই হঠাৎ করে ওর কানে খুব কাছে এক গম্ভীর কিন্তু চেনা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। সুইটহার্ট, খেলাটা যে শেষ হলো না? শিশোর এমন আচমকা কথা শুনে মেঘ তীব্রভাবে চমকে উঠে ছিটকে পিছনে তাকালো। দেখলো ছাদের দরজার ফ্রেমের সাথে গা এলিয়ে দিয়ে পকেটে হাত পুড়ে দাঁড়িয়ে আছে শীর্ষ। তার চোখে এক অদ্ভুত চারতুষ আর নেশা। মেঘ নিজের ওনাটা টেনে টুনে কোনো মতে নিজেকে সামনে নিয়ে আড়ষ্ট গলায় বলল, দুঃখিত, আমি ওটা আসলে ফ্রেন্ডদের সাথে বাজি ধরে জাস্ট একটা ফান করেছিলাম। মেঘের এমন হালকা উত্তর শুনে শীর্ষর ঠোঁটের কোণে এক বিপজ্জনক বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এলো মেঘের দিকে, এসে একদম মুখোমুখি দাঁড়ালো। তারপর মেঘের মুখের দিকে কিঞ্চিত ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, ফান করে নিজের হটপিক কোনো অচেনা পুরুষকে দেওয়া কেমন নীতি শুনি? তোমার এই দধি আলতা কায়াটা কি এতটাই ফেল না? শীর্ষের এভাবে আচমকা ঝুঁকে পড়া দেখে মেঘ ভয়ে আর লজ্জায় সিটিয়ে গিয়ে রেলিংয়ের সাথে চিপকে গেল। কিন্তু শীর্ষ তাকে পালানোর কোনো সুযোগই দিল না। সে মেঘের দুই পাশে দুই হাত দিয়ে রেলিংটা চেপে ধরল, যা এক প্রকার মেঘকে তার বাহুডোরে বন্দি করে ফেলা। সে সরাসরি মেঘের চোখের গভীরে চোখ রাখল। মেঘ ভয়ে ঢোক গেলে চোখ সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আসলে শয়তানের প্ররোচনায় পড়ে এমন ভুল হয়ে গেছে। কিন্তু আমার তো সে ভুলতে বেশ ভালো লেগেছে সুইটহার্ট। এখন তো মন চাচ্ছে আরও দেখি। ক্যান আই সি ইউ? শীর্ষের মুখের বাকি কথাটুকু আর সম্পূর্ণ হতে দিল না মেঘ। সে বিপদ টের পেয়ে ঝট করে নিজের শ্যাম বর্ণ কোমল হাতটা দিয়ে শীর্ষর ঠোঁটের ওপর চেপে ধরল। ভয় তার পুরো শরীর কাঁপছে। সে ততলিয়ে ততলিয়ে আকুতি ভরা গলায় বলল, এসব কথা প্লিজ আর মুখেও আনবে না। ওসব ভাবলে নিজের কাছেই নিজেকে বড্ড ছোট ছোট লাগে আমার। শীর্ষ কথা বলা বন্ধ করে মেঘের দিকে অপলক চেয়ে রইল। মেঘের হাতের তালু নরম স্পর্শ তার ঠোঁটে লাগতে তার ভেতরের পুরুষটা যেন কেঁপে উঠল। মেঘের এই ভয়ার্ত চাহনি তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট আর ঘন চোখের পাতার ঝাপটানো দেখে মেঘের বুকের ভেতরের হার্টবিট এক ঝটকায় এক ধাক্কায় শতগুণ ফাস্ট হয়ে গেল। তার মনে হতে লাগলো হৃৎপিণ্ডটা বুঝি এখনই বুক ছেড়ে বাইরে বেরিয়ে পড়বে। শীর্ষ মেঘের মায়াবী মুখের দিকে চেয়ে মনে মনে এক তীব্র হাহাকার নিয়ে ভাবল, এভাবে আমার দিকে তাকিস না জ্যাম। আমি মরে যাব তোরই অবুঝ চাহনিতে। তোরই মায়ের আগুন আমি পুড়ে একেবারে অঙ্গার হয়ে যাব। উফ। শীর্ষ যখন মেঘের নেশায় মনে মনে ভিবর, ঠিক তখনই সেই রোম্যান্টিক পরিবেশের 12টা বাজিয়ে ছাদের দরজার ওপাশ থেকে ভেসে এলো কারো এক তীব্র রাগান্বিত আর চাপা আর্তনাদ। অঙ্কন!
মিষ্টি এক মুহূর্তের এই অযাচিত ডাক শুনে চরম বিরক্তি নিয়ে পিছন ঘুরে তাকালো শীর্ষ। ছাদের দরজার সামনে সূচিকে হতবিম্বল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভিতরে রাগটা চাড়া দিয়ে উঠল। সে দাঁত কিরমির করে বলল, কি ব্যাপার সূচি, তুমি এই অসময়ে ছাদে কি করছো? কথাটা শোনার সাথে সাথেই মেঘকে নিজের চওড়া পিঠের পেছনে আড়াল করে দাঁড়ালো শীর্ষ। সূচিকে দেখে মেঘ মনে মনে ভয় না পেলেও ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। সে নিজের নেত্রপল্লব ছেড়ে শীর্ষর আড়াল থেকে সূচির দিকে তাকিয়ে রইল। সূচি রাগে কাঁপতে কাঁপতে ওদের দিকে এগিয়ে এসে বলল, আমারও একই প্রশ্ন অঙ্কন ভাইয়া, তুমি এই কালিনী মেয়ের সাথে একা একা ছাদে কি করছো? মেঘকে সবার সামনে কালিনী বলে অপমান করায় শীর্ষর মাথা গরম হয়ে গেল। সে ধমকে সুরে গর্জে উঠে বলল, নিজের ভাষা সংযত করো সূচি, ভুলে যাও না মেঘ আমাদের অতিথি, তাকে তুমি এভাবে অপমান করার কোনো অধিকার রাখো না। ফার্দার যদি কোনোদিন ওকে এভাবে কিছু বলেছ, তবে আমি ভুলে যাব যে তুমি আমার মামাতো বোন। ভুলে যাও না, শাসনের সময় কে মেয়ে আর কে ছেলে আমি ওসবের তোয়াক্কা করি না। শীর্ষে সেই অগ্নিসুলভ চোখ জোড়ার দিকে তাকিয়ে সূচি রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বলল, 100বার বলবো, ও একটা কালিনী, ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি তোমার ছিলাম কবে? শিশুর এই বাজখাই গলার চিৎকারে মেঘ আর সূচি ভয়ে কেঁপে উঠল। পরিস্থিতির ভয়াবহতা দেখে মেঘ এবার শিশুর আড়াল থেকে পুরোপুরি বের হয়ে এলো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমার জন্য আপনারা নিজেদের মাঝে অহেতুক ঝামেলা করবেন না। আমি এমন কেউ নই যে আমার জন্য আপনাদের ঝগড়া করতে হবে। কথাটা বলেই মেঘ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে চুপচাপ ছাদ থেকে নেমে গেল। নিচে নামার সময় ওর কানে বারবার সূচির বলা কালিনী শব্দটাই বাজতে লাগলো। বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট মোচড় দিয়ে উঠল ওর। ও কি আসলেই দেখতে এতটাই খারাপ? শ্যামবর্ণ হওয়া কি এতটাই দোষের? কিন্তু সূচির মতো না কুচু মানুষের কাছে তো এটাই সবচেয়ে বড় অপরাধ। ওদিকে মেঘকে চলে যেতে দেখে সূচি একগাল বিগলিত হাসি ফুটিয়ে শীর্ষর দিকে এগিয়ে গেল। ওর থেকে এক হাত দূরত্ব বজায় রেখে আদুরে গলায় বলল, ও অঙ্কন ভাইয়া, তুমি শুধু শুধু রাগ করছো। দুদিন পর তো তুমি আমার স্বামীই হবে। বড় ফুপি নিজের মুখে তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। সূচির মুখে বিয়ের কথা শুনেও বিন্দু মাত্র বিচলিত হলো না শীর্ষ। সে ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে সূচির দিকে তাকিয়ে বলল, তাই? হ্যাঁ। কিন্তু আমি যে অলরেডি অর্ধবিবাহিত। শীর্ষর মুখে অর্ধবিবাহিত শব্দটা শুনে সূচি যেন আকাশ থেকে পড়ল। সে স্তব্ধ হয়ে শিশুর কথার আগামাথা খোঁজার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝলো না। মানে? সময় হলেই সব উত্তর পেয়ে যাবে। তবে আপাতত এটা মনে রেখো সূচি, তুমি আমার স্ত্রী হচ্ছ না, ব্যাস। কথাটা শেষ করেই শিশু আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে সূচির ফালতু কথা শোনার প্রয়োজন মনে করলো না। সে কড়া পায়ে ছাদ থেকে নেমে চলে গেল। এদিকে সূচি ছাদে একাকী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শিশুর শেষ কথাটি, তুমি আমার স্ত্রী হচ্ছ না, তার মাথার ভেতর হাতুড়ির মতো পিটাতে লাগলো। মনে হলো সমগ্র আসমানটা বুঝি এক পলকেই ওর মাথার উপর ভেঙে পড়েছে। ফুপি মনির দেওয়া প্রতীক্ষা তবে কি ভুল ছিল? একমাত্র আমি ছাড়া এই দুনিয়ায় অন্য কেউ তোমায় পাবে না শীর্ষ। যেভাবেই হোক আমি তোমায় আমার করেই ছাড়বো। ক্রোধে আর হিংসায় শরীর জ্বলতে লাগলো সূচির। সে রাগ সামলাতে না পেরে ছাদ বাগানটার টবে থাকা সুন্দর পাতাবাহার গাছের পাতাগুলো টেনে টেনে ছিঁড়ে একাকার করে ফেলতে লাগলো। তার চোখের মনে দুটো তখন মেঘের প্রতি তীব্র হিংসায় কুচকুচে কালো হয়ে উঠেছে। বিকেল প্রায় ম্লান হতে চলল। চারিদিকের আলো ফুরিয়ে এসে আকাশের কোণে গোধূলির অবছায়া ছায়া রং লেগেছে। কার্দার বাড়ির এই অলস সময় কিনজার রুমে ছোটদের আস্ত একটা গ্যাং জড়ো হয়েছে। আর রুমে ঢুকে সবাই মিলে একসাথে হামলা করেছে মেঘের উপর। কিনজা তো বিছানায় লাফিয়ে উঠে চেঁচিয়ে বলেই ফেললো, এই মেঘ, আমরা কিন্তু নোমান ভাইয়ের মুখে শুনেছি তুই নাকি খুব ভালো অভিনয় করতে পারিস। আয়নার সামনে যে একটু ঢং করে দেখা তো আমাদের, দেখি কেমন পারিস। শুধু কি ঠং, এই ছেড়ি আরও অনেক কিছু পারে। বাঘা বাঘা মানুষদের নাকে দড়ি দিয়ে ঘোরাতেও এর জুড়ি মেলা ভার। কিনজার কথায় বাদ ছেঁধে মিথিলা চোখ নেচিয়ে এই কথা বলতেই ঘরের সবাই হেসে কুটিপুটি।
রুমে তখন আদর আর রাহাতও বসে আড্ডা দিচ্ছিল। আদর আর কিনজা মূলত টুইন ভাই বোন। কিনজার ঠিক 2 মিনিট আগে আদরের জন্ম হয়েছে, আর রাহাত হলো পিঙ্কি বেগমের মেঝো ছেলে। ওরাও মেয়েদের সাথে এই আড্ডায় তাল মিলাচ্ছিল। সবার হাসাহাসি দেখে মেঘ 2 হাত নাড়িয়ে বলল, আমি বাপু সব ঢং ঢং করতে পারবো না। পরে মা যদি কোনো মতে দেখে ফেলে তবে সব ঝাড়ু বাড়িয়ে এই পিঠে এসে পড়বে। আরে চিল, আলিয়া আন্টি এখন নিচে শিউলি আন্টির সাথে রান্নাবান্না নিয়ে গল্প করতেছেন, উনি জানতেও পারবে না। আদরের এই অভয় দেওয়া কথায় মেঘও হেসে ফেলল। সে এক হাত কোমরে রেখে হাততালি দিয়ে গোল হয়ে ঘুরতে ঘুরতে বলল, আচ্ছা ঠিক আছে, করব, কিন্তু আমার একটা মস্ত বড় শর্ত আছে। সবাই একযোগে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো। মেঘ ঠোঁট পাকিয়ে হেসে বলল, আমায় এই লুকে সুন্দর সুন্দর দেখে কয়েকটা রিলস বানিয়ে দিতে হবে। আমি ওগুলো টিকটক আর ফেসবুকে আপলোড দেব। মেঘের মুখে টিকটক আর রিলসের কথা শুনে বাকি সবাই চরম অবাক হলো। রাহাত আর আদর একত্রে হাঁ করে বলে উঠল, তোর টিকটক আর এফবি অ্যাকাউন্টও আছে নাকি? মেঘ নিজের চুলগুলো হাত দিয়ে বাতাসে উড়িয়ে একটু ভাব নিয়ে বলল, সবই আছে আমার, জামানা বদলেছে না। যাকে এখন কথা না বাড়িয়ে দ্রুত কাজ শুরু করো। মেঘের কথা মতো মিথিলারা ক্যামেরাম্যান সেজে কাজে লেগে পড়লো। মেঘও আর দেরি না করে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে বসলো। ঝটপট চোখের উপর গাঢ় করে কাজল আর আইলাইনার টেনে এক মায়াবী ঢং শুরু করলো ও। গায়ের আনারকলি জামার ওড়নাটা টেনে এনে মুখের ওপর দিয়ে নাক অবধি এমনভাবে বাঁকা করে ঢাকলো যেন সে কোনো আরধ্য উপন্যাসের রহস্যময়ী রাজকন্যা। এরপর ওড়নাটা সরিয়ে নিজের এক হাত দিয়ে মুখটা আলতো করে ঢেকে ক্যামেরাম্যানের দিকে তাকালো। তার ঢালিম দানার মতো ঠোঁট আর কাজল পরা গাঢ় বাদামি চৌচোরা এক অদ্ভুত আলোর খেলায় যেন এক স্বর্গীয় জ্যোতি ছড়াতে লাগলো। মেঘের এই অভাবনীয় রূপ দেখে মিথিলা মুগ্ধ হয়ে চিৎকার দিয়ে উঠল, মেঘরে, তোরে তো পুরাই হুড়পুরি লাগতেছে রে। তোরে যেই দেখবে এই লুকে, হেই তো ক্রাশ খাইয়া সোজা বাঁকা হইয়া যাইব। মিথিলার এমন রসালো প্রশংসায় মেঘের মায়াবী শ্যামলা গালে লজ্জার এক লালচে আভা ফুটে উঠল। সে চোখ নামিয়ে নিল। ঠিক তখনই ঘরের দরজার আড়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মেঘের এই লুকিয়ে থাকা রূপ আর চোখের ইশারা দেখছিল একজন। আর তাকে দেখা মাত্রই সেই শক্ত মনের পুরুষটা মুহূর্তের মধ্যে একেবারে ফিদা হয়ে গেল। সে একজন আর কেউ নয়, মেঘের সেই পাগলা প্রেমিক শীর্ষ। মেঘের ওই কাজল কালো চোখের সরাসরি চাউনি আর হাত দিয়ে মুখ ঢাকার সেই মোহনীয় ভঙ্গি দেখে শিশুর বুকের ভেতর প্রেমের এক বিশাল সুনামি বয়ে গেল। সে পকেটে হাত রেখে মুগ্ধ নয়নে চেয়ে থেকে নিজের মনে ফিসফিসিয়ে বিড়বিড় করে বলে উঠল, তোমার এই নিপুণ চোখের মায়ায় জড়িয়েছি সর্বকায়া, ভাসিয়েছি নিজেকে অদৃশ্য প্রেমের জোয়ার ভাটায়। আজ হোক বা কাল তোমারই ওই চোখের মায়ায় সাঁতার কাটতে চাই, আমার মেঘমালা। শীর্ষে সেই ধারালো আর কঠোর চোখ জোড়ায় এখন মেঘের জন্য কেবলই এক অগাধ মায়া আর তীব্র ভালোবাসার ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। আর্মির কঠিন হৃদয়টা যে এই চঞ্চল মেয়ের মায়ায় পুরোপুরি বন্দী হয়ে গেছে তা দূর থেকে দেখতে পাওয়া ওই চোখের চাউনি বলে দিচ্ছিল। মেঘ একদম জানতেও পারল না যে কেউ একজন দূর থেকে তার এই কাজল চোখের রূপ দেখে মনে মনে একেবারে পাগল হয়ে যাচ্ছে। জানলে হয়তো এই চঞ্চল মেয়েটা তার ওই মায়াবী রূপের ধার দিয়ে মেজরের শক্ত বুকটাকে আরও ফালা করে মেরে ফেলতো। খুলনার বাসের সময় ঘনিয়ে এসেছে, আর মাত্র কিছু সময় পরে মেঘেরাও সপরিবারে কার্দার বাড়ি থেকে বিদায় নেবে। যাওয়ার আগে মেঘ ছটপট করে বাড়ির পিছনের বাগানের দিকে ছুটে গেল। গতকাল বিকেলে ওখানে চমৎকার একটা তাজা ফুল ফুটতে থাকতে দেখেছিল ও। যাওয়ার আগে ওই ফুলটা ছিঁড়ে এনে নিজের কানের পিঠে গুজে একখানা মিষ্টি ছবি তোলার বড্ড শখ জেগেছে তার মনে। কিন্তু তাড়াহুড়ো করে ফ্রক দুলিয়ে দৌড়তে যেতে গেলেই ঘটল চরম এক বিপত্তি। বাগানের ভেজা মাটির ওপর কার যেন ফেলে রাখা একটা কলার খোসায় পা পিছলে গেল মেঘের। সামলাতে না পেরে একদম ধপাস করে সে আছড়ে গিয়ে পড়ল পাশের নরম থকথকে কাদা মাটির গর্তে। পড়ে যাওয়ার সাথে সাথেই তার সেই সুন্দর ধোয়া আনারকলি জামা আর শ্যামা মুখ হাত মাখামাখি হয়ে একেবারে কাদার ভূত হয়ে গেল। মেঘ ব্যথায় আর অপমানে মগজ গরম করে কাদার ভেতর থেকে সজোরে চিৎকার করে পা দাবাতে লাগলো।
চিরাচরিত পুনরায় ঢাকার ঢঙ্গে চেঁচিয়ে গালিগালাজ জুড়ে দিল। কোন শালার বেটা রে এনে মাটি পানি ফালাইয়া গেছে রে? হালার পুত্রে যদি একবার সামনে পাইতাম তবে আইক্যওয়ালা বাস দিতাম একদম। হালা দেখে হই না কলার খোসা ফেলবি না? চোখ কি তুই অন্য জায়গায় রেখে আসছিলি? মেঘ যখন আপন মনের সুখে কাদার ভিতর বসে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গালিগালাজ করছিল, ঠিক তখনই ওপর থেকে এক জোড়া মজবুত ফর্সা হাত তার সামনে এসে পারল। ওপর থেকে এক গম্ভীর কিন্তু রসাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। কে মিস কাদারানি? সাত সন্ধ্যায় কাদের পুডিং হাবুডুবু খেতে কেমন লাগছে আপনার? এমনিতেই মেঘ রেগে আগুন হয়ে আছে, তারপর আগুনে ঘি ঢালার মতো শিশুর এই আগ বাড়িয়ে বলার টিপকুনি শুনে তার মাথার সব কটা রগ একসাথে দপদপ করে উঠল। সে কাদার ভেতর থেকে চোখ রাঙিয়ে তার কিরমিরিয়ে বলল, আপনারে বুঝাইতাছি কেমন লাগতেছে, দাঁড়ান। বলেই মেঘ ছট করে নিজের কাদামাখা হাতটা দিয়ে মেঘে শীর্ষের বাড়িয়ে দেওয়া সেই হাতটা খুব শক্ত করে খপ করে ধরে ফেলল। শীর্ষ আর্মির লোক, সে খুব ভালো করে মেঘের মতলবটা বুঝতে পেরেছিল। চাইলেই সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিতে পারত, কিন্তু সে নিজেকে সরালো না, বরং ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে মেঘের দিকে গভীর চোখে তাকিয়ে রইল। মেঘ এক খ্যাপা বাঘিনীর মতো শীর্ষর দিকে তাকিয়ে সর্বশক্তি দিয়ে একটা জবরদস্ত টান মারল। শীর্ষ নিজের শরীরের ভারসাম্য ইচ্ছে করেই একটু আলগলা করে দিয়েছিল, আর অমনি তাল সামলাতে না পারার ভান করে সেও শটান গিয়ে আছড়ে পড়লো সেই নোংরা কাদা পানির গর্তে। আর্মি সেই ফিটফাট মেজরের ধপধপে কালো টি শার্ট আর ট্রাউজার এক সেকেন্ডে কাদায় জুবুথুবু হয়ে গেল। মেঘ নিজের মিশনে সফল হয়ে কাদার মধ্যেই দুই পা ছড়িয়ে বসে খিলখিল করে হেসে উঠল। তারপর দুই হাত দিয়ে পাশ থেকে আরও এক তলা কাদা তুলে নিয়ে ঠাস করে লেপে দিল শিশুর দুই ফর্সা গালে। হাসতে হাসতে বলল, এবার কেবা লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, মেজরের কাদা মাখা চেহারা খাসা হইছে। শিশু কিন্তু এতটুকু রাগ করলো না। সে মুখে এক কৃত্রিম মিষ্টি রাগ দেখিয়ে কাদার মধ্যে মেঘের আরও সামান্য কাছে ঘেঁষে গেল। মেঘের দিকে কিঞ্চিত ঝুঁকে আসতে মেঘের হাসি মাখা মুখটা এক সেকেন্ডে লক হয়ে গেল। সে থতমত খেয়ে নিজের ভেজা ওড়নাটা চেপে ধরে কাবা গলায় বলল, কি কি করছেন আপনি? দূরে যান। আপনারা দুষ্টামির আসল মজা বুঝাইতেছি কাতুনিপতি। শীর্ষ মেঘের পুরান ঢাকার টোনটাই নকল করে ফিসফিসিয়ে বলে সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের কাদা মাখা শক্ত গালটা আলতো করে ঘষে দিল মেঘের নরম ভেজা গালে, যেন নিজের গালের কাদাটা মেঘের গালে উপহার দিল। মাসের পর মাস করা ট্রেনিং নেওয়ায় এক শক্ত পুরুষের গালের ওপর এমন আচমকা ও ঘনিষ্ঠ স্পর্শে মেঘের পুরো শরীরটা মুহূর্তের মধ্যে শিউরে উঠল। তার বুকের ভেতর যেন 1000টা ড্রাম একসাথে বাজতে লাগলো। ভয়ের চেয়েও এক অদ্ভুত চেনা অচেনা নেশায় টিরটির করে কাঁপতে লাগলো মেঘের গোলাপি ঠোঁট যুগল। শীর্ষ কাদার মাঝে এত কাছ থেকে ঠোঁটের সেই কাঁপতে থাকা ঠোঁট আর তার চোখের অতল মায়া দেখে নিজের ভেতরের পুরুষটাকে কোনো মতে সামলালো। সে মনে মনে একটা শুকনো ঢোক গিলে নিজেকে নিজে কড়া হুঁশিয়ারি দিয়ে বিড়বিড় করে আউড়ে উঠল, খবরদার শীর্ষ, এ মেয়ে ঠোঁটের মায়া একদম পড়িস না চান্দু। এই ডেঞ্জারাস মাইয়া তোমরা নিজের প্রেমের জেল একেবারে কুপকাত করে ছাড়বো। চোখ সামলা অঙ্কন। কার্দার বাড়ির সদর দরজায় তখন এক বিদায় সানাই বাজছে। প্রথমে বাসে করেই সবার খুলনা যাওয়ার কথা থাকলেও মেঘের বড় ভাই নোমান শেষ মুহূর্তে বড় একটা আরামদায়ক মাইক্রোবাস ভাড়া করে দিয়েছে। দূর পাল্লার জার্নিতে মা বাবার যেন কোনো কষ্ট না হয়, মূলত সেই চিন্তাতেই এই ব্যবস্থা। তবে নোমান নিজে ওদের সাথে যেতে পারছে না। সেই পেশায় ডাক্তার, আর একটু আগে হসপিটাল থেকে একটা এমার্জেন্সি কল আসায় ব্যাগ গুছিয়ে এসে তড়িঘড়ি করে ডিউটিতে ছুটে গেছে। কি এক ক্রিটিক্যাল অপারেশন নাকি এসেছে, তাই বোন আর বাবা মাকে বিদায় জানানোর ফুরসতটুকু তার ভাগ্যে জোটেনি। কার্দার বাড়ির বিশাল মেইন গেট গলে একে একে আবু সাত্তার, আলিয়া বানু আর অব্র বেরিয়ে এসে গাড়ির দিকে এগোতে লাগলেন। পিঙ্কি বেগম আলিয়া বানুর হাত দুটো শক্ত করে ধরে ছলছল চোখে বললেন, আবার আসবি তো আপা? এভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? বাড়িটা পুরো ফাঁকা লাগছে। আলিয়া বানু পিঙ্কির হাতে আলতো চাপ দিয়ে সান্ত্বনার সুরে বললেন, আসবো রে আসবো, তোরা এত মায়া বাড়ালে কি থাকা যায়? সুযোগ পেলেই আবার ছুটে আসবো। ওদিকে গাড়ির দরজার কাছে মেঘকে দুই পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কিঞ্জা আর মিথিলা। বাগানের কাদায় পড়ে ভূত সেজে গেলেও মেঘ এখন একদম ফ্রেশ হয়ে হালকা বেগুনি রঙের একটা সুতি সালোয়ার কামিজ পরে এসেছে।
চুলে আলগা খোপা, মুখখানা একদম মায়াবী। মিথিলা মেঘের গাল টেনে দিয়ে ফিসফিসিয়ে বলল, আবার আসবি তো আমাদের কাছে? খুলনা যে নতুন ফ্রেন্ড বানিয়ে আমাদের এই ঢাকার বন্ধের ভুলে যাবে না তো মেঘ? মেঘ ওদের এমন ব্যাকুলতা দেখে মনে খুঁড়েই হাসলো। কিংসার মিথিলা বয়সে ওর চেয়ে বড় হলেও এই কয়েকদিনে ওরা একদম সমবয়সী বন্ধুদের মতোই মিশেছে ওর সাথে। মেঘ ওদের জড়িয়ে ধরে বলল, একদম ভুলবো না, নিশ্চয়ই আসবো। আর শুধু আমি কেন, তোমরাও কিন্তু সময় করে আমাদের খুলনার বাসায় আসবে, অনেক মজা করবো আমরা। একে একে সবাই মাইক্রোবাসে উঠে বসলো। অব্র সামনের সিটে আর মেঘ মা বাবার সাথে পেছনের সিটে গিয়ে জায়গা নিল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে মেঘ জানলা দিয়ে মাথা আর হাত বের করে চিৎকার দিয়ে বাকিদের টাটা দিতে লাগলো। গাড়িটা ধীর গতিতে কার্তার বাড়ির গলি পেরিয়ে মেইন রোডের দিকে এগিয়ে চলল। গাড়িটা চোখের আড়াল হতেই বাড়ির অন্য মেহমান ও বড়রা এক বুক দীর্ঘশ্বাস ফেলে অন্তরের দিকে পা বাড়ালেন। কিন্তু একজন চট করে ভেতরে গেল না। সে এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে মেঘের ওই জানালা দিয়ে হাত নাড়িয়ে দৃশ্যটাই দেখছিল। সে আর কেউ নয়, স্বয়ং শীর্ষক। মেঘ চলে যাচ্ছে আর সে কার্দার বাড়িতে বসে আঙ্গুল চষবে? তা তো হতেই পারে না। মেঘের গাড়িটা হাইওয়ের দিকে মোড় নিতেই শীর্ষ আর এক সেকেন্ডও দেরি করলো না। সে গ্যারেজ থেকে তার চরম প্রিয় ও অতি পারফেক্টিভ কালো কুচকুচে বুগাটি ব্র্যান্ডের সুপার বোটিক হাই পারফরমেন্স বাইকটা স্টার্ট দিল। ইঞ্জিনের এক তীব্র গর্জন তুলে চোখে সানগ্লাস এঁটে সে চোখের পলকে কার্দার বাড়ির গেট গলিয়ে রাজপুত্তুরের মতো বেরিয়ে পড়ল। তার মেঘবেলা ঢাকার হাইওয়ে ধরে খুলনার দিকে এগিয়ে যাচ্ছে, আর মেজর শীর্ষ তার সেই ব্ল্যাক ডেভিল বাইক নিয়ে মেঘদের গাড়ির ঠিক পেছনে পেছনে এক অদৃশ্য ও দূরপাল্লার প্রহরীর মতো পিছু নিল। মেঘ একদম জানতেও পারল না যে তার জন্য কোনো এক পাগল প্রেমিক আজ হাইওয়ের বুকে পাগলা ঘোড়ার মতো তার গাড়ির পিছু পিছু ছুটছে। বয়সে যে তার থেকে গুনে গুনে পুরো 14 বছরের বড়। বাংলাদেশ আর্মি সেই রাশভারী কঠোর মেজর শীর্ষ, যে কিনা আজ নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে নিজের হাঁটুর বয়সী এক সপ্তদোষীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, শীর্ষ কি মেঘকে আগে থেকেই মনে মনে ভালোবাসতো, নাকি এই অল্প কয়েকদিনের চঞ্চলতা আর হটপিক ফানির জটলতা থেকে ইদানিং এই তীব্র অনুভূতির তৈরি? মেজরের মনে সেই গোপন খবর বোঝা বড্ড মুশকিল বই কি। মেঘটির মাইক্রোবাসের পেছনে নিজের ব্ল্যাক ডেভিল বুগাটি বাইকটা ঝড়ের গতিতে ছুটিয়ে যেতে যেতে শীর্ষ ঠোঁটের কোণে এক চিলতে মরিয়া হাসি ফুটে উঠল। সে হাইওয়ের শাঁসা বাতাসের বুকে বেশ জোরেই ব্যক্ত করে ফেললো তার মনের কিছু তীব্র অব্যক্ত অনুভূতি। আজ তোকে যেতে দিচ্ছে, ঠিক 20 দিনের মাথায় তোকে আমার ঘরে এনে তুলবো প্রাণ পাখি। এনেই তোকে সিক্ত করবো আমার প্রেমের বর্ষণে। মাথায় ফুল ফেস হেলমেট পরা থাকার কারণে যদিও তার এক তপ্ত কথাগুলো বারবার হেলমেটের ভিতরে কাচের বাড়ি খেয়ে ফিরে এলো, হাইওয়ের উন্মুক্ত বাতাসে অতটা ছড়াতে পারলো না। কিন্তু মেজরের এই রাজকীয় প্রেমের সাক্ষী হয়ে রইল ঢাকা খুলনা হাইওয়ের দুই পাশের বিস্তরিত প্রকৃতি আর দুপুরের তপ্ত আকাশ। ওদিকে চলন্ত গাড়ির পেছনের সিটে বসে জানলার কাচের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে উদাস হয়ে চেয়ে আছে মেঘ। তার চোখের সামনে বারবার ভাসছে এই কয়েকদিনে কাটানো সব ছেঁড়া ছেঁড়া স্মৃতি। কিন্তু সেসব স্মৃতির ভিড়ে কোনো এক অযাচিত অদ্ভুত কারণে মেঘের মনের পর্দায় হুট করে ভেসে উঠল শীর্ষর সেই গম্ভীর চেহারাটা। সুইমিং পুলের পাশে এক হাতে পুশ আপ করা সেই সুঠাম কামানো শরীর, কাদার গর্তে তার গালের সাথে নিজের গাল ঘষে দেওয়ার সেই তীব্র পুরুষালী আদত, আর ড্রেসিং টেবিলের আয়নার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই তীক্ষ্ণ চোখ জোড়া। স্মৃতিটা মনে আসতেই মেঘের ভেতরের মনটা কেমন যেন এক অজানা ব্যাকুলতায় অশান্ত হয়ে উঠল। বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হলো, যার আসল মানে বা অনুভূতিটা এই 17 বছরের অবুঝ মেয়েটা নিজেই কিছুতেই বুঝে উঠতে পারল না। আজকের সকালটা গত কয়েকদিনের মতো মুখরিত ও কোলাহলপূর্ণ হয়ে ডানা মেলেনি। কার্দার বাড়ির বড় বড় ঘরের দেয়ালগুলো আজ কেমন জানি নিঝুম হয়ে আছে। হাতে কোনো কয়েকজন চেনা মানুষ ছাড়া আর কারোর গলার আওয়াজই পাওয়া যাচ্ছে না। অথচ গতকাল পর্যন্ত এই বড় বাড়িটায় এক ঝাঁক চঞ্চল পাখির মতো দিনভর কিচিরমিচির শোনা যেত। মেঘটির বিদায়ের সাথে সাথে সেই চঞ্চলতা যেন এক নিমিষে উধাও হয়ে গেছে। সকাল সকাল নিজের পার্সোনাল জিমনেশিয়ামে গিয়ে কঠোর জিপোস্টসে ব্যস্ত হয়ে পড়েছে শীর্ষ। সে ডন বৈঠক করছে, যাকে খাঁটি ইংরেজিতে বলে পুশ আপ। শীর্ষর পরনে কেবল একটা ধূসর রঙের আরামদায়ক ট্রাউজার,
দেহের উপরিভাগ সম্পূর্ণ অনাবৃত। একটানা কঠিন ব্যায়ামের ফলে তার সুঠাম চওড়া দেহের পেশিগুলোতে ঘামের নোনা জল বিন্দু বিন্দু হয়ে সকালের আলোয় চকচক করছে। শিষ্য পুশ আপ করছে ঠিকই, তবে তার কানে গোজা রয়েছে ব্লুটুথ ইয়ারবাডস। হাই ভলিউমে গান চালায়। বাইরের দুনিয়া থেকে সে এক প্রকার বিচ্ছিন্ন। সে যখন নিজের পুরো মনোযোগ জিমের ওপর নিবদ্ধ করেছে, ঠিক তখনই বিড়ালের মতো নিঃশব্দে পায়ে সে ঘরে আগমন করলো সুচির। তার গায়ে অত্যন্ত আটসাট একটা মডার্ন টি শার্ট আর ট্রাউজার, আর সেই টি শার্টের বুকের ওপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে কিসমি। শিশার অবশ্য এই সস্তা ফ্যাশন বা সূচির আগমনের দিকে বিন্দুমাত্র খেয়াল ছিল না। সে নিজের কাউন্টিংয়েই ব্যস্ত, কিন্তু সূচির লোলুপ নজর গিয়ে আটকালো শীর্ষর সেই ঘামে ভেজা চকচকে ফর্সা উন্মুক্ত পিঠের উপর। মেজরের শরীরের নিখুঁত মাসাল আর হাতের স্পষ্ট হয়ে ওঠা ভেইনগুলো দেখে সূচি নিজের অবাধ্য লালসায় এক মস্ত বড় ঢোক গেল। সে আর লোভ সামলাতে পারল না। ধীর পায়ে এগিয়ে গিয়ে শীর্ষর নগ্ন চওড়া পিঠের ওপর নিজের ফর্সা হাতের তালুটা রাখলো। তারপর অত্যন্ত আবেদনময়ী ও চড়া গলায় বলল, আপনাকে আমি ভালোবাসি অঙ্কন ভাইয়া, খুব ভালোবাসি। এয়ারবাডসের কারণে সূচির মুখের এই আদিক্ষেতা দেখানো কথাগুলো শীর্ষর কান অবধি না পৌঁছালেও নিজের পবিত্র দেহে এক পরনারীর আকস্মিক ও অনাধিকার স্পর্শ পেতেই তড়িৎ গতিতে পুশ আপ ছেড়ে স্প্রিংয়ের মতো সোজা হয়ে উঠে দাঁড়ালো শীর্ষ। কানের এয়ারবাডস দুটো টেনে এক ছটকায় ফ্লোরে ছুঁড়ে মারল সে। সামনে কামনার চোখে তাকিয়ে থাকা সূচিকে দেখা মাত্রই শীর্ষর ধারালো চোয়াল রাগে পাথর খণ্ডের মতো শক্ত হয়ে গেল। কোনো বাছবিচার বা নারী পুরুষের বাউন্ডারির পরোয়া না করে শীর্ষ নিজের সেই লোহার মতো শক্ত 5 আঙ্গুলের এক জবরদস্ত থাপ্পড় বসিয়ে দিল রূপের অহমিকায় অন্ধ সূচির তুলতুলে ফর্সা গালে। ঠাস করে ওঠা সেই শব্দেই পুরো জিম ঘরটা কেঁপে উঠল। আর্মির সেই দাবাং ঘাতের চরের বেগ সামলাতে না পেরে সূচি ছিটকে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার ফর্সা গালে মুহূর্তের মধ্যে 5 আঙ্গুলের রক্তাভ দাগ খোদাই করে গেল। শিশু এক খাঁচামুক্ত ক্ষুধার্ত বাঘের মতো হুঙ্কার দিয়ে চেঁচিয়ে উঠল, ফার্দার আমার অনুমতি ছাড়া আমায় টাচ করলে তোর দেহ দেখে মাথাটা আলাদা করে রাস্তার নেড়ে কুকুরকে দিয়ে খাওয়াবো। মাইন্ডেড। একে তো শিশুর ওই পাথরের মতো হাতের দাবাং মার্কা চর খেয়ে সূচির ঠোঁটের কোণ ফেটে রক্ত আসার জোগাড়, তার ওপর মেজরের এমন পশুতুল্য হুমকি, অপমানে আর তীব্র ক্ষোভে সূচির মাথার তালু অবধি তপতপ করে জ্বলে উঠল। সে মেঝেতে বসে এই গাল চেপে ধরে চিৎকার করে বলল, এত কিসের অহংকার তোমার অঙ্কন ভাই? দেখতে সুদর্শন আর শ্বেত ত্বকের অধিকারী হয়েছ বলেই তোমার এত দিমাগ? হে আমি সূচি, আমার রূপের দিমাগ তুমি দেখাওনি? আরে আমার একটা মাত্র চোখের ইশারায় ঢাকার হাজারটা বড় লোকের ছেলেরা আমায় এক নজর পাওয়ার জন্য পেছনে কুকুরের মতন ছুটে আসবে। সেই সূচিকে কিনা তুমি আজ এইভাবে অবজ্ঞা করছো একটা কালিনীর জন্য? সূচির মুখে মেঘের প্রতি সেই অবজ্ঞা আর নিজের রূপের অহংকার শুনে শীর্ষ ট্রাউজারের পকেটে 2 হাত গুজে এক চরম ব্যঙ্গাত্ম ও তাচ্ছুলের হাসি হাসল। সে সূচির দিকে কুৎসিত নজরে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা বিষাক্ত গলায় বলল, ভুল ভাবছিস সুচি। যারা তোর একটা ইশারায় তোর পেছনে কুকুরের মতো ছুটে আসবে, তারা তোকে ভালোবাসতে আসবে না, আসবে তোকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য। তোর এই তুলতুলি শরীরটাকে এক রাতের জন্য ভোগ করার জন্য লালা ছড়িয়ে লেলি আছে ব্যাটা ছেলেরা। আর তুইও মনে মনে ঠিক সেটাই চাস। তা আসল কথা বলতো, পতিতার খাতে নিজের নামটা আসলে কবে লিখেছিস তুই? 2 দিন আগে নাকি পরে? ঘৃণ্য কোনো নর্দমার কীটকে বর্জন করার মতো করে কথাগুলো ছুড়ে দিয়ে সূচির পাশ কাটিয়ে জিম ঘর থেকে বেরিয়ে গেল শীর্ষ। রাগে ক্ষোভে আর চরম অপমানে তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। ভিতরের পঞ্জীভূত আগুনটা এতটাই তীব্র ছিল যে মন চাচ্ছিল হাতের কাছে যা পায় সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে। নিজের রাগটা বেশিক্ষণ সংবরণ করে রাখাও তার পক্ষে সম্ভব হলো না। মস্তিষ্কের কোষে কোষে বারবার সূচির সেই দুঃসাহসিকতা আর অনাবধিকার স্পর্শের দৃশ্যটা ভেসে উঠতে শিষ্যর হিতাহিত জ্ঞান লোপ পেল। নিজের রুমে এসে এসে এক ধ্বংসযজ্ঞ শুরু করে দিল। একে একে হাতের কাছে থাকা দামি শোপিস, ফুলদানি, ল্যাম্পশেড দেয়ালের সাথে ছুঁড়ে মেরে ভাঙতে লাগলো। কোনো কিছুই যেন আস্ত অবশিষ্ট রাখতেই চাইল না সে। নিচতলা থেকে শিষ্যর ঘরের এই ভয়ঙ্কর ভাঙচুরের আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে
বাইরে ছুটে এলেন শিউলি বেগম আর পিঙ্কি বেগম। মিথিলা আর কিনসা নিজেদের ঘর থেকে ভাইয়ের এই রুদ্রমূর্তি টের পেলেও সামনে আসার সাহসটুকুও সঞ্চয় করতে পারল না। শিউলি বেগম ঘরের দরজায় পা রাখতেই ভিতরের অবস্থা দেখে স্তব্ধ হয়ে থমকে গেলেন। এ যেন সেই বহু বছর আগের পুরাতন ভয়ঙ্কর শিষ্যকে দেখছেন তিনি। শিষ্য তখন কাচের একটা টুকরোর হাত কেটে ফেলেছে, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত গড়াচ্ছে মেঝেতে। সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে গো গো করে জানোয়ারের মতো ভারী শ্বাস ফেলছে, যেন কোনো অশরীরী আত্মা ভর করেছে তার উপর। শিউলি বেগম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো মারিয়ে ছেলের কাছে ছুটে গেলেন এবং পেছন থেকে তাকে শক্ত করে চাপড়ে ধরলেন। অশ্রুসিক্ত চোখে ব্যাকুল হয়ে বললেন, আব্বা, ও আব্বা, থামো তোমার এই ধ্বংসয্য। কি হয়েছে আমায় বলো, ও আব্বা। শিশু যেন কিছুতে শান্ত হতে পারছিল না। সে তীব্র ক্রোধান্বিত হয়ে মায়ের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, সরে যাও মা, সর বলছে আমার সামনে থেকে। আমারে বলো কি হয়েছে তোমার, কেন এত রাখছো? শিউলি বেগমের গলা কান্নায় বুঝে এলো। শিশু বড় বড় শ্বাস ফেলতে ফেলতে নিজের রক্তমাখা হাতটার দিকে তাকিয়ে কোনো মতে বলল, কিছু হয়নি। বলে সে শিউলি বেগমের হাত আলগা করে দিয়ে গটগট পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল এবং ধরাম করে দরজাটা আটকে দিল। শিউলি বেগম চরম আহত চোখে ছেলের প্রস্থান দেখলেন। মাতৃত্বের এক অজানা ভয় তার বুকে এসে বাসা বাঁধল। কে এমন করে রাগালো তার কলিজার টুকরো ছেলেকে? ও যে এক আহত সিংহ, যে শান্ত মুখোশের আড়লে ঘুমিয়ে থাকা ওর ভেতর। সেই সিংহ যদি একবার রুখে দাঁড়ায় তবে এক লহমায় ধ্বংস করে দেবে সব, সব মানে সব। শিশু যে সচরাচর এমন করে রাগে না আপা, হঠাৎ ওর কি হলো? পিঙ্কি বেগমের এই কথায় শিউলি বেগমের ধ্যান ফিরল। পিঙ্কি হয়তো বড় জায়ের মনের ভেতরে সেই পুরনো আতঙ্কটা টের পেলেন। পিঙ্কি বেগম চোখ মুছে চাঁদের সিঁড়ির দিকে তাকিয়ে ডাকলেন, আতিফ, এই আতিফ, উপরে আয় তো বাবা। বাড়ির দীর্ঘদিনের পুরনো ও বিশ্বস্ত কেয়ারটেকার আতিফ। তাকে কর্মচারী বলা ভুল হবে, সে এই ঘরেই একজন সদস্যের মতো হয়ে উঠেছে। আতিফ দ্রুত উপরে উঠে এসে বলল, আতিফ আসতেই পিঙ্কির পরিবর্তে শিউলি বেগম ভাঙ্গা গলায় বললেন, আতিফ, শিষ্যর ঘরটা দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করো বাবা। কাছের টুকরোগুলো সব সরিয়ে ফেলো। শিউলি বেগম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। এক বুক ভারাক্রান্ত মন নিয়ে শিষ্যর ঘর থেকে বেরিয়ে গেলেন। ঢাকার ব্যস্ত হাইওয়ে ধরে এবার ঝাঁঝা করে ছুটে চলছে শিষ্যর সেই কুচকুচে কালো বুগারি বাইক। তার স্টিয়ারিং ধরা হাতের চামড়ার নিচে নীল ভেইনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, যা রাগে ও উত্তেজনায় ফুলে ফুলে উড়েছে। বাইকের স্পিড মিটারের কাঁটা শাসা করে বাড়লেও শিষ্যর ভিতরের আগুন কিছুতেই শান্ত হতে পারছিল না। বেশ কিছু সময় পাগলের মতো বাইক চালিয়ে এসে অবশেষে সে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যের সামনে এসে কষে ব্রেক চাপল। বাইক থেকে নেমে এসে একটি সুদৃশ্য বাড়ির গেট ঠেলে ভিতরে ঢুকলো। গেটের নেম প্লেটের ফলকে খোদাই করে লেখা রয়েছে বাগান বাড়ি। এটা মূলত ঢাকার অদূরে শিষ্যর নিজের উপার্জনের টাকায় বানানো এক নির্জন বিলাসবহুল রাজপ্রসাদ। এই বাড়িতে এসে সচরাচর বেশি সময় কাটায় না, তবে নিজের কিছু ব্যক্তিগত শখের জিনিস ও একান্ত কিছু মুহূর্ত কাটানোর জায়গা ছিল বিধায় মাঝে মাঝে এসে থাকতো। কিন্তু আজ যেন এই বাগান বাড়িতে এক সম্পূর্ণ আলাদা শিষ্যর পদার্পণ ঘটল। এতদিনের চেনা সেই শান্ত ভদ্র শিষ্যের মুখোশটা যেন এক লহমায় ছিঁড়ে ছিটকে গেছে। নিজের বিশাল বেডরুমে ঢুকে ধূপ করে বিছানার ওপর বসে পড়ল শিষ্য। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসলেও মস্তিষ্ক তখন উত্তপ্ত। সে নিজের ব্ল্যাক লেদার জ্যাকেটের পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে আঙুল চালিয়ে কল লাগালো সেই কাঙ্ক্ষিত 11 ডিজিটের নাম্বারে, যা গত কয়েকদিনে তার মগজে মুখস্থ হয়ে গেছে। ওপাশে একবার দুইবার করে রিং হয়ে কলটা কেটে গেল, কিন্তু শিষ্য দমে যাওয়ার পাত্র নয়। সে আবারও ব্যাক টু ব্যাক কল করলো। এবার কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। লাইনটা কানেক্ট হতেই ওপাশ থেকে ভেসে এলো এক অপরূপ ঘুম জড়ানো অত্যন্ত মিষ্টি ও চেনা কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? শিশু ওপাশে একদম নিশ্চুপ রইল। তার ভিতরে নিজের বুকের তখন এক প্রলয়ঙ্কারী ঝড় বইছে, কিন্তু তার মনের রানীর সেই ঘুম ঘুম মাখানো কণ্ঠস্বরটা কান দিয়ে সরাসরি বুকেও এসে আছড়ে পড়তে শিশুর ভিতরেই সেই বিষাক্ত প্রলয়টা ধীরে ধীরে বরফের মতো শান্ত হতে শুরু করলো। এক অদ্ভুত প্রশান্তি গ্রাস করলো তার সর্বাঙ্গে। ওপাশ থেকে মেঘ কোনো উত্তর না পেয়ে ঘুমে অধচেতন হয়ে আবারও
প্রশ্ন করলো। কে বলছেন? কথা বলছেন না কেন? শিশু তখনও চুপ করে কেবল মেঘের নিঃশ্বাসের শব্দ গুনছিল। মেঘ ঘুমার্ত গলায় ফের প্রশ্ন করলো। কে বলছেন আপনি? শিশু এবার নিজের ধারালো চোয়ালটা ফোনের স্পিকারের কাছে আনলো। নিজের কণ্ঠস্বরটাকে কিছুটা সম্ভব গভীর, মাদকতাময় আর চতুষ্টপূর্ণ করে ফিসফিসিয়ে উত্তর দিল। ইউর ড্রিম বয় কুইন।